আসসালামু আলাইকুম। সেপ্টেম্বর মাসের আজকে 4th ক্লাস। এর আগের ক্লাসে আমি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের নামকরণ কেন হয়েছে, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং এখানকার মানুষের আর্থসামাজিক জীবনযাত্রা ইত্যাদি সম্পর্কে আলোচিত হয়েছিল। আজকে তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা জানব। দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হয়ে গেছে। আর প্রধান যে জলবায়ু তুন্দ্রা বাকি আছে। আজকে তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে জানবো। প্রথমত, তুন্দ্রা নামকরণ কেন করা হয়েছে? এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন এক বিশেষ ধরনের শৈবাল জন্মায়, আর এই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। কি তাহলে জানতে পারলাম? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে এক বিশেষ ধরনের শৈবাল জন্মায় এবং এই শৈবালের নামকরণ অনুসারেই তুন্দ্রা জলবায়ুর নাম হয়েছে। কারণ সারা বছরই প্রায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে এবং কোনো কিছু জন্মাতে পারে না। যখন গ্রীষ্মকালে সামান্য পরিমাণ বরফ গলে তখন এই শৈবাল জন্মায়, এই শৈবালের নাম অনুসারেই তুন্দ্রা জলবায়ুর নাম হয়েছে। দেখো, তুন্দ্রা জলবায়ুর অবস্থান, অক্ষাংশগত অবস্থান 66.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিরাজ করে। উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই জলবায়ু বিরাজ করে। তাহলে কত? 66.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। উত্তর গোলার্ধে রাশিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এই প্রধান 5টি দেশ। এছাড়া গ্রিনল্যান্ডের পশ্চিম ও পূর্ব উপকূল এবং কানাডার উত্তরাংশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশ ইত্যাদি অঞ্চলে এই তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এবং দক্ষিণ গোলার্ধের দক্ষিণ আমেরিকা মহাদেশের কিছু অংশটা, দক্ষিণ প্রান্ত, স্কটল্যান্ড দ্বীপপুঞ্জ ইত্যাদিতে এই জলবায়ু দেখা যায়। তাহলে প্রধান কোথায় দেখা গেল? তুন্দ্রা জলবায়ু উত্তর গোলার্ধের রাশিয়া, নরওয়ে, সুইডেন, রাশিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, প্রধান এই 5টি দেশে দেখা যায়। নরওয়ে, রাশিয়া, সুইডেন, ফিনল্যান্ড ও আইসল্যান্ড এই 5টা দেশে প্রধান দেখা যাচ্ছে। এছাড়া গ্রিনল্যান্ডের পশ্চিম ও পূর্ব উপকূল অঞ্চল এবং কানাডার উত্তরাংশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে এই তুন্দ্রা জলবায়ু দেখা যাচ্ছে। তাহলে এই 5টি প্রদেশে প্রধানত তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়। এছাড়া দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের কিছু অংশেও এই জলবায়ু দেখা যায়। তাহলে চলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের চিত্রটা একটু এঁকে ফেলি। দেখো, ওয়ার্ল্ডের ম্যাপ সব জায়গায় লাগছে, বারবার দেখেছো তোমরা, নিরক্ষীয়তে, মৌসুমীতে, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা সবকিছুতে কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপ লাগছে। তাই ওয়ার্ল্ডের ম্যাপটা তোমরা আঁকা প্র্যাকটিস করো এবং সুন্দর করে আঁকার চেষ্টা করো। দেখো, একদম সহজ ম্যাপ যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে একটু কঠিন হয়ে যাবে। এই হয়ে গেল উত্তর আমেরিকা। এই হয়ে গেল দক্ষিণ আমেরিকা। এই আফ্রিকা।
এইখানটা ইন্ডিয়া, এই মোটামুটি হলো। অস্ট্রেলিয়াটা এখানে প্রয়োজন নাই, তবু একে দিচ্ছি, অস্ট্রেলিয়া প্রয়োজন না। দেখো এখানে গ্রিনল্যান্ডটার প্রয়োজন আছে, তাই জন্য গ্রিনল্যান্ডটা আঁকছি। ইত্যাদি একবারে উত্তর অংশগুলো খুব সহজ, দেখো পুরো উত্তর অংশটা আমরা করে দেবো। একেবারে উত্তর অংশগুলো তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত, এই দাগ দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। গ্রিনল্যান্ডের এই 4-5টা করবে, এবং এই রাশিয়ার, এশিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশের এই উপরি অংশটা, এটা হচ্ছে এই তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। দেখো তোমরা তাহলে চিত্র দেখে মোটামুটি বুঝতে পারছো এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান। প্রধান যে 5টি দেশ বললাম, রাশিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। এছাড়া গ্রিনল্যান্ডের পশ্চিম ও পূর্ব উপকূলাঞ্চল, এখানটা দেখতে পাচ্ছ গ্রিনল্যান্ডের পশ্চিম এবং পূর্ব উপকূলাঞ্চল, এবং কানাডার উত্তরাংশ, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রদেশে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়। এই আমেরিকা প্রদেশের উত্তর অংশে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়। এখানে ইন্ডেক্স দিয়ে দেখিয়ে দেবে, এরকম ইন্ডেক্স দিয়ে দেখিয়ে দেবে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এবার টোটাল ছবিটা এরকম ঘিরে দেবে, এটা তোমরা স্কেল দিয়ে ঘিরে দেবে, আমি এমনি করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য দেখি। দেখো আমি প্রথমেই বলেছি এখানে সারা বছরই প্রায় শীতকাল থাকে, তাহলে কি বলবো আমরা? স্বল্পস্থায়ী শীতকাল। কি সারা বছরই শীতকাল থাকে, তাহলে স্বল্পস্থায়ী শীতল কি হবে? গ্রীষ্মকালটা স্বল্পস্থায়ী হবে, আর শীতকালটা দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘস্থায়ী শীতকাল এবং স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। এই জলবায়ুর তাহলে বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য কি? স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, মানে অল্প সময় জুড়ে গ্রীষ্মকাল, এবং দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল, মানে খুব ঠান্ডা শীতকাল হয়। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এখানকার জলবায়ু কেমন? এটা বছরের অধিকাংশ সময় বরফ জমে থাকে, প্রায় 8 থেকে 9 মাস শীতকাল থাকে। বছরের অধিকাংশ সময় বরফ জমে থাকে, 8 থেকে 9 মাস শীতকাল থাকে। এই সময় তাপমাত্রা কত? শীতকালে -20 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। -20 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। আর আমরা জানি সাইবেরিয়ার যে ভারখয়ানক্স আছে, তা উত্তর গোলার্ধের সব থেকে শীতলতম স্থান। এই শর্ট কোশ্চেনটা তোমাদের
জিকে তে কাজে লাগবে। এবং এই শর্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। দেখো সাইবেরিয়ার কি ভারকয়ানস উত্তর গোলার্ধের সবথেকে শীতলতম স্থান। উত্তর আর দক্ষিণ গোলার্ধের আমরা কি পড়েছিলাম, ভোস্টক পড়েছিলাম, যখন বরফে ঢাকা মহাদেশ পড়েছিলাম ক্লাস 6 এ তখন পড়েছিলাম। এখানে ভারকয়ানসের উষ্ণতা কত, -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড, -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উত্তর গোলার্ধের শীতলতম স্থান হচ্ছে ভারকয়ানস। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শর্ট কোশ্চেন। ভয়ঙ্কর শীতে যখন তুষারে ঢাকা পড়ে যায়, ভয়ঙ্কর শীতে এই ভারকয়ানস তুষারে ঢাকা পড়ে যায়। আবার মাঝে মাঝে এখানকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে মাঝে মাঝে তুষারপাত এবং তুষারঝড় চলতে থাকে। এই তুষারপাত এবং তুষারঝড়কে কিন্তু বলা হয় ব্লিজার্ড। তোমরা পড়েছো তুষারঝড় যে দেখা যায় এই জলবায়ু অঞ্চলে তাকে বলা হচ্ছে ব্লিজার্ড। যেমন আমাদের এখানকার দেখবে মরুঝড় রাজস্থানে, তোমরা পড়েছো আঁধি, যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় লু, এরকম এখানে যে তুষার ঝড় প্রবাহিত হয় তাকে বলা হয় স্থানীয় ভাষায় ব্লিজার্ড। আর শীতকালের দিকে প্রায় সূর্যকে দেখাই যায় না। এখানে আমরা জানি টানা 6 মাস রাত্রি এবং টানা 6 মাস দিন থাকে। যখন সূর্য দেখা যায় না তখন রাত্রির দিকে 2 থেকে 3 ঘন্টার মতো, যখন সূর্যকে দেখা যায় না তখন রাত্রিতে 2 থেকে 3 ঘন্টার মতো রামধনুর মতো একটা আলোর ছটা দেখা যায়। একে আমরা বলা হয় মেরুজ্যোতি। সুমেরু অঞ্চলে যেটা দেখা যায় তাকে বলা হয় সুমেরু প্রভা, এবং কুমেরু যে অঞ্চলে দেখা যায় তাকে বলা হচ্ছে কুমেরু প্রভা। এগুলো আমরা আগে পড়েছি। তাহলে এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আমরা কি পেলাম, যে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এবং হিম শীতল শীতকাল এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। এখানে শীতকালীন গড় উষ্ণতা -20 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার সব থেকে শীতলতম স্থান ভারকয়ানস। শুধু এইখানকার নাই, পুরো উত্তর গোলার্ধের শীতলতম স্থান। এবং এখানকার যে উষ্ণতা থাকে প্রায় -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে মাঝে মধ্যেই তুষার ঝড় দেখা যায় যাকে ব্লিজার্ড বলে। এবং যখন একটানা 6 মাস রাত্রি চলে তখন মাঝে মধ্যে আকাশে রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায়, এই সুমেরু অঞ্চলে যে আলোর ছটা দেখা যায় তাকে সুমেরু প্রভা বলা হয়। আর অনেক সময় কুমেরু অঞ্চলে যে আলোর ছটা দেখা যায় তাকে কুমেরু প্রভা বলা হয়। এই হলো এখানকার শীতকালের বৈশিষ্ট্য। আর গ্রীষ্মকালে দেখা যায় কি বলতো, গ্রীষ্মকালে প্রায় 2 থেকে 3 মাসের মতো গ্রীষ্মকাল থাকে। এখানে 2 থেকে 3 মাস গ্রীষ্মকাল। তবে গ্রীষ্মকালও যে খুব গরম সেরকম নয়। এই সময় গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের দেখবে শীতকালীন যে তাপমাত্রা তার থেকেও কম হচ্ছে ওখানকার গ্রীষ্মকালীন তাপমাত্রা। তাহলে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কি থাকে, 10 ডিগ্রি মতো সেন্টিগ্রেড। আর এখানে আকাশে সারা প্রায় সবসময় গ্রীষ্মকালে সূর্যকে দেখা যায়। গ্রীষ্মকালে প্রায় সবসময় সূর্যকে দেখা যায়। 6 মাস দিন এবং 6 মাস, এই গ্রীষ্মকালের সময় প্রায় 6 মাস টানা দিন থাকে। 22 থেকে 23 ঘন্টা সূর্যের আলো দেখা যায়। তার মানে 6 মাস টানা দিন থাকে। আর শীতকালে 6 মাস টানা রাত্রি থাকে। এবং সূর্যালোক যেহেতু এই অঞ্চলে তির্যক ভাবে পড়ে তাই এখানে আর উষ্ণতা খুব একটা বৃদ্ধি পায় না। 6 মাস দিন হওয়া সত্ত্বেও, এটা আমাদের কিন্তু প্রশ্নে আসতে পারে, বোধমূলক প্রশ্নে, যে 6 মাস টানা দিন হওয়া সত্ত্বেও উষ্ণতা বাড়ে না কেন। দেখো এখানে আমি একটা ছবি আঁকছি। এই যদি পৃথিবী ধরি আর এইটা যদি আমি সূর্য ধরি, দেখো এইটা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা। এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং আস্তে আস্তে এদিকে তির্যক ভাবে পড়তে থাকে। এদিকে সূর্যরশ্মি তির্যক ভাবে পড়তে থাকে। এখানে সূর্যরশ্মি তির্যক ভাবে পড়ায় 6 মাস একটানা সূর্যরশ্মি পড়ছে। হিসাব মতো এখানে গরম হওয়ার কথা ছিল, কিন্তু তির্যক ভাবে পড়ায় এখানে আলোর তীব্রতা খুব কম, তাই এখানে উষ্ণতা বেশি বৃদ্ধি পায় না। আবার 2 নম্বর কারণ, এখানে বরফের কারণে এই অঞ্চলে আমরা কি জানি বরফ জমে থাকে, তাই প্রতিফলন হয়ে যায়, মানে সূর্যরশ্মি পড়ে সঙ্গে সঙ্গে বিকিরিত হয়ে যায়। এই কারণে এই অঞ্চলে উষ্ণতা খুব একটা বৃদ্ধি পায় না। তাহলে আমরা কি পেলাম, এই তুন্দ্রা জলবায়ু বৈশিষ্ট্য শীতকালীন স্বল্পস্থায়ী, প্রথমত স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী শীতকাল। শীতকালীন কি বৈশিষ্ট্য, শীতকালে
একটানা 6 মাস রাত্রি থাকে এবং শীতকালীন গড় উষ্ণতা প্রায় -20 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার সব থেকে শীতলতম স্থান হচ্ছে ভারখানক্স, যা শুধু এই জলবায়ু নয়, উত্তর গোলার্ধেরই সব থেকে শীতলতম স্থান। এবং এখানে মাঝে মধ্যে তুষার ঝড় প্রবাহিত হয়, যা ব্লিজার্ড নামে পরিচিত। এবং যখন একটানা 6 মাস রাত্রি চলে, তখন মাঝে মধ্যে রাত্রিরে 2 থেকে 3 ঘন্টার জন্য রামধনুর মতো যে আলো দেখা যায়, তাকে আমরা বলা হয় মেরুজ্যোতি বা সুমেরুপ্রভা। আর এখানকার গ্রীষ্মকালীন জলবায়ু কেমন? এখানে 2 থেকে 3 মাস প্রায় গ্রীষ্মকাল দেখা যায়। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে 22 থেকে 23 ঘন্টা প্রায় সূর্যের আলো দেখা যায়, অর্থাৎ একটানা 6 মাস দিন দেখা যায়। কিন্তু তির্যকভাবে পড়ে বলে সূর্যরশ্মি এখানে উষ্ণতা খুব একটা বৃদ্ধি পায় না। এবং নরওয়ের হ্যামারফরেস্ট বন্দর এবং তার আশেপাশে অঞ্চলে, নরওয়ের হ্যামারফরেস্ট বন্দর এবং তার আশেপাশে গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায় বলে একে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এটা দেখবে, এটাও শর্ট কোশ্চেনে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দুটো খুব জিকের ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম। একটা হচ্ছে ভারখানক্স, উত্তর গোলার্ধের শীতলতম স্থান, আর একটা নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ের হ্যামারফরেস্ট বন্দরকে। কেন বলা হয়? এখানে মধ্যরাত্রিতেও সূর্য দেখা যায়। আমি কি বললাম যে 23 থেকে প্রায় 23 ঘন্টা, 22 থেকে 23 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 22 থেকে 23 ঘন্টা সূর্যের আলো দেখা যায়। তাই যখন গভীর রাতে সমস্ত জায়গায় সূর্যের আলো দেখা যায় না উত্তর গোলার্ধে, সেই সময়তেও এই নরওয়ের হ্যামারফরেস্ট বন্দরে সূর্যের আলো দেখা যায়। এজন্য একে বলা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। এই নিশীথ সূর্যের মানে মধ্যরাত্রির দেশ, মানে সূর্য একদম যখন সমস্ত জায়গায় সূর্য ডুবে গেছে, কিন্তু উত্তর গোলার্ধের হ্যামারফরেস্ট বন্দর থেকেও তখন সূর্যের আলো দেখা যাচ্ছে, তাই একে নিশীথ সূর্যের দেশ বলা হয়। আর এখানে একটা কি, গ্রীষ্মকালে আকাশ প্রায় কুয়াশায় ঢাকা থাকে। গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে। আর এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, গড় বৃষ্টিপাত প্রায় 20 থেকে 30 সেন্টিমিটার, 20 থেকে 30 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এলো, যে উত্তর গোলার্ধের শীতলতম স্থান এবং নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ নরওয়ের হ্যামারফরেস্ট বন্দরকে কেন বলে? তোমরা এই প্রশ্নের উত্তরটা করবে। এখানকার দেখো জীব বৈচিত্র্য বলতে এখানে কি কি জীব দেখা যায়। এখানকার স্বাভাবিক উদ্ভিদ আমি আগেই বলেছি, শৈবালের নাম অনুসরণ করে এখানে নাম হয়েছে তুন্দ্রা। তাই এখানে তেমন সেরকম উদ্ভিদ দেখা যায় না সারা বছরই, যেহেতু উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। যখন গ্রীষ্মকালে বরফ গলে যায়, তখন কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ এবং কয়েকটি গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। এখানে শৈবাল ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়, কোনো বড় গাছপালা দেখা যায় না। এই প্রশ্নটাও তাহলে তোমাদের আসতে পারে, তোমরা তৈরি করবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বড় গাছপালা দেখা যায় না কেন? বছরের বেশিরভাগ সময় আমরা জানি উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। যখন গ্রীষ্মকালে সামান্য পরিমাণ বরফ গলে যায়, তখন শৈবাল জাতীয় কিছু উদ্ভিদ এবং তার সাথে ছোট গুল্ম জাতীয় কয়েকটি উদ্ভিদ দেখা যায়। এখানে কোনো বড় গাছপালা জন্মায় না। তাহলে আমরা নিরক্ষীয়, মৌসুমী বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল যখন পড়েছি, সব জলবায়ু অঞ্চলে কিন্তু উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ, বড় বড় উদ্ভিদ দেখা যায়, একমাত্র এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে দেখা যায় না। তাহলে এটা তোমরা করবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে বড় গাছপালা জন্মায় না কেন। এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষের জীবনযাত্রা সম্পর্কে দেখো। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষের আর্থসামাজিক জীবনযাত্রা দেখো। এখানকার জলবায়ু অত্যন্ত প্রতিকূল জলবায়ু। আমরা কি জানি? এখানকার জলবায়ু অত্যন্ত প্রতিকূল, নিশ্চয় অনুকূল জলবায়ু নয়। অতিরিক্ত শীতল হওয়ার কারণে এখানকার জলবায়ু অনুকূল নয়, প্রতিকূল, মানে মানুষের বসবাসের পক্ষে অনুপযোগী। এবং এখানে খুবই কম লোক বসবাস করে। যখন কোনো জায়গার উষ্ণতা খুব বেশি হবে, দেখবে নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণতা খুব বেশি থাকার কারণে এখানকার জলবায়ু বলা হয়েছিল প্রতিকূল। কিন্তু মৌসুমী বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতা মাঝারি ধরনের, যা মানুষের বসবাসের পক্ষে উপযুক্ত। তেমন তুন্দ্রা জলবায়ু অঞ্চল অতিরিক্ত শীতল হওয়ার কারণে এখানে জলবায়ু কিন্তু মানুষের বসবাসের পক্ষে তেমন উপযুক্ত নয়। এখানে খুব কম লোক তাহলে বাস করবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। এখানে কি কি প্রজাতির লোক বাস করে আমরা দেখি। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও গ্রিনল্যান্ডে, এই তিনটে জায়গায় আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং গ্রিনল্যান্ডে এস্কিমো বাস করে। মানে যেমন পড়েছিলাম নিরক্ষীয় অঞ্চলে, যে এখানে এক ধরনের রেড ইন্ডিয়ান,
সোমাং ইত্যাদি উপজাতির লোক বাস করে, তেমন এখানকার যে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও গ্রিনল্যান্ডে যে উপজাতি বাস করে তাকে বলা হয় এক্সকিমো। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে ল্যাপ ও ফিন এই উপজাতির লোক বাস করে। কি কি? নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে ল্যাপ ও ফিন, এবং রাশিয়ায় ইয়াকুট, সামোয়েদ, চুকোচি, তুঙ্গুজ, কোরিয়া প্রভৃতি জাতির লোক বাস করে। তাহলে কি কি সম্পর্কে আমরা জানতে পারলাম? দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও গ্রিনল্যান্ডে এক্সকিমো, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ডে ল্যাপ ও ফিন, এবং রাশিয়ায় ইয়াকুট, সামোয়েদ, চুকচি, তুঙ্গুজ, কোরিয়া ইত্যাদি প্রজাতির লোক বসবাস করে। দেখো এখানকার মানুষের জীবনযাত্রা কেমন। এখানে শীতকালে এক্সকিমোরা এক ধরনের বরফের ঘরে বাস করে, যার নাম হচ্ছে ইগলু। তোমরা দেখবে ক্লাস 6 এ পড়েছিলে, বরফের ঘরে বাস করে, এরকম টাইপের ঘরগুলো হয়, এরকম গোল টাইপের, একে বলা হচ্ছে ইগলু। এগুলো বরফের ঘর, এই টাইপের যে ঘরগুলো হয় একে বলা হচ্ছে ইগলু। এই ধরনের বরফের ঘরে বসবাস করে। আর গ্রীষ্মকালে, এটা শীতকালে বসবাস করে, আর গ্রীষ্মকালে কিরকম বসবাস করে? সিল মাছের চামড়া দিয়ে তৈরি এক ধরনের তাঁবুতে বাস করে, যার নাম হচ্ছে টিউপি। গ্রীষ্মকালে সিল মাছের চামড়া দিয়ে তৈরি এক ধরনের তাঁবুতে বসবাস করে, যার নাম টিউপিক। শীতকালে ইগলুতে বসবাস করে, এই বরফের তৈরি ঘরগুলো। আর গ্রীষ্মকালে সিল মাছের চামড়া দিয়ে যে তাঁবুটায় বসবাস করে তার নাম হচ্ছে টিউপিক। এই ঘরগুলোতে আলোর ব্যবস্থা করতে ওরা সিল মাছের চর্বি দিয়ে একরকম প্রদীপ জ্বালিয়ে রাখে। কি করে? যে যখন টিউপিকে বসবাস করে তখন টিউপিকে আলোর জন্য সিল মাছের চর্বি দিয়ে এক ধরনের প্রদীপ জ্বালিয়ে রাখে। আর এরা খাবারের জন্য মেরু, ভল্লুক, এরা প্রধানত কি করে? এই যেমন উপজাতি গোষ্ঠীগুলো, এদের প্রধান জীবিকাই হচ্ছে কিন্তু কোনো কৃষি কাজ নয়, এদের পশু শিকার। যেমন আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসীদের সম্পর্কে জেনেছিলাম যে এরা বিভিন্ন প্রকার মানে জীবজন্তুর মতো বসবাস করে। এরা কি করে? এরা পশু শিকার করে খায়। পশুরা যেমন অন্য পশু শিকার করে খায়, তেমন এখানকার মানুষরাও এখানে পশু শিকারই এদের প্রধান জীবিকা। কি কি শিকার করে? স্থলভাগে মেরু ভাল্লুক, বলগা হরিণ, মেরু শিয়াল, এবং সমুদ্রেতে সিল, সিন্ধু ঘটক ইত্যাদি এরা শিকার করে। এবং সিল মাছের চামড়া দিয়ে তৈরি এক প্রকার নৌকা এরা চাপে, যে নৌকাগুলোকে বলা হচ্ছে কায়াক। কায়াক সিল মাছের চামড়া দিয়ে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। সিল মাছের চামড়া দিয়ে তৈরি কায়াক নৌকায় এরা নৌকায় যাতায়াত করে। কি নৌকায়? সেই নৌকাটার নাম হচ্ছে কায়াক। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের গৃহপালিত পশু হিসেবে এরা প্রধানত কি কি পালন করে? বলগা হরিণ এবং লোমিং কুকুর প্রতিপালন করে। এখানকার যে সমস্ত কুকুরগুলো তোমরা দেখবে, আমাদের এখানকার কুকুর, আর কেউ যদি দার্জিলিং গিয়ে থাকো সেখানকার কুকুরগুলোর মধ্যে তফাৎ হবে। আমাদের এখানকার কুকুরগুলোর লোম ছোট ছোট হয়, এবং দার্জিলিং বা ঠান্ডা প্রদেশের যে সমস্ত কুকুর সেগুলো লোমস কুকুর হয়, মানে লোমগুলো খুব বড় বড় হয়। আর এই সমস্ত বলগা হরিণের দুধ, মাংস এরা ভক্ষণ করে, মানে দুধ এবং মাংস এরা খেয়ে বেঁচে থাকে বা জীবন ধারণ করে। আর বরফের উপর দিয়ে যাতায়াতের জন্য এরা একটা বিশেষ ধরনের যানবাহন ব্যবহার করে। আমরা যেমন রাস্তায় যাতায়াতের জন্য বাইক, মোটর বাইক, এমনি 4 হুইলার ইত্যাদি ব্যবহার করি, তেমন এরা বরফের উপর দিয়ে যাওয়ার জন্য এক ধরনের যানবাহন ব্যবহার করে, যার নাম হচ্ছে স্লেজ গাড়ি। এই গাড়িগুলো কিন্তু চাকা থাকে না, দেখবে কুকুরে টানা এক প্রকার গাড়ি যেটা এরা ব্যবহার করে, এর নাম হচ্ছে স্লেজ গাড়ি। আর এরা বলগা হরিণ, মস প্রভৃতি শৈবাল জাতীয় উদ্ভিদ খাদ্য হিসেবে খায়। বলগা হরিণ শৈবাল জাতীয় উদ্ভিদ খাদ্য হিসেবে খায়। আর কাঁচা মাছ থলেতে সঞ্চয় করে রাখে, একে কাজ বলে। এরা ভবিষ্যতের জন্য এক ধরনের কাঁচা মাছ থলিতে সঞ্চয় করে, একে বলা হয় কাচ। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। কাচ কাকে বলে, কায়াক কাকে বলে, ইগলু কাকে বলে। আর একটা লাস্ট, এদের তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মানুষের কিন্তু এখন যে সাম্প্রতিক পরিবর্তন, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক নিরক্ষীয় সাথে তুন্দ্রা জলবায়ু অনেকটা মিল আছে।
এখানকার উপজাতি বাস করে তেমনই। আর মৌসুমীর সাথে দেখবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর মানুষের জীবনযাত্রা অনেকটা মিল আছে। এখানে কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বর্তমানে অনেক পরিবর্তন ঘটেছে। কি আগে এস্কিমোরা শিকার করত এবং খাদ্য সংগ্রহের জন্য, কিন্তু বর্তমানে এরা আগে খাদ্য সংগ্রহের জন্য প্রধানত শিকার করত, কিন্তু বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে এবং সরকারি উদ্যোগে, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এবং সরকারি উদ্যোগে এরা এস্কিমোরা কাঁচের ঘর বা গ্রিন হাউস, আমরা পড়েছি গ্রিন হাউস বা সবুজ ঘর, নানা ধরনের ফসল চাষ করছে। গ্রিন হাউস বলতে একটা কাঁচের ঘর তৈরি করে, যে ঘরগুলোই আমরা কি জানি সূর্যরশ্মি প্রথমে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে আসে এবং ফেরত যাওয়ার সময় বৃহৎ তরঙ্গ রূপে আসে, ফেরত যায়। ফলে যখন একটা কাঁচের ঘর করে, এরকম কাঁচের ধরো ঘর করলো, এখানে সূর্যরশ্মি আসছে, সূর্যরশ্মি কি আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, ছোট ছোট তরঙ্গ রূপে আসে, যখন ফেরত যায় বৃহৎ তরঙ্গ রূপে। এই কাঁচের ঘরের মধ্যে দিয়ে সূর্যরশ্মি প্রথমে ঢুকতে পারে, আর যখন ফেরত যায় তখন বৃহৎ তরঙ্গ রূপে হয়, তাই ফেরত যেতে পারে না, ফলে এখানে উষ্ণতা বাড়ে। আর যেহেতু এই অঞ্চলের উষ্ণতা কম হয়, তাই এমনি কোনো শাকসবজি বা উদ্ভিদ লাগালে বেঁচে থাকতে পারে না সূর্যের আলো কম থাকার কারণে। কিন্তু এই কাঁচের ঘর করলে এর মাধ্যমে কি হয়, শাকসবজি বিভিন্ন রকমের ফসল তৈরি হচ্ছে। ফলে এরা এখন বর্তমানে এই গ্রিন হাউস করে এখানে বিভিন্ন রকম শাকসবজি বা ফসল চাষ করছে, যাদের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করছে। এখন তারা টিউপিক বা ইগলুতে অনেক সময় আর বসবাস করছে না, তারা নাইলনের তাঁবু তৈরি করছে, এমনকি পাকা বাড়িরও পরিবর্তে বড় রাইফেল ইত্যাদি ব্যবহার করছে। পাকা বাড়ি, এরা পাকা বাড়িরও ব্যবস্থা করেছে। তাহলে কি জানতে পারলাম, এরা আর এখন টিউপিক বা কায়া, এই টিউপিক বা ইগলু ইত্যাদিতে বসবাস না করে পাকা বাড়িও অনেক জায়গায় তৈরি করেছে। এবং এরা অনেক জায়গায় বিদ্যুতের ব্যবস্থাও করে ফেলেছে, বিদ্যুতের মানে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা করেছে। আর শিকারের জন্য এরা আগে যে ধনুক ব্যবহার করতো, এখন ধনুক না ব্যবহার করে রাইফেল ব্যবহার করা হচ্ছে। আর ছোট ছোট নৌকার পরিবর্তে এরা ডিজেল চালিত স্পিড বোট ব্যবহার করছে। কি কি ছোট ছোট স্পিড বোট ব্যবহার করছে, ডিজেল চালিত স্পিড বোট। আগে যেগুলো এরা নৌকা ব্যবহার করতো, তার বদলে এখানে এখন স্পিড বোট ব্যবহার করছে। এবং অনেক তেলের খনি এখানে আবিষ্কার হওয়ার কিছু শিল্প গড়ে উঠেছে, যেমন এখানে রেলপথ, জলপথ পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে। আর পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙা জাহাজের সাহায্যেও উত্তর সাগর ও উত্তর মহাসাগর থেকে মাছ ধরা হচ্ছে। আর হাড়ের তৈরি ছুঁচের পরিবর্তে লোহার ছুঁচ ব্যবহার হচ্ছে। আগে হাড়ের তৈরি ছুঁচ ব্যবহার করতো, এরা এখন লোহার তৈরি ছুঁচ ব্যবহার করছে। দাঁত দিয়ে চামড়া ট্যান করার বদলে রাসায়নিক দ্রব্য মিশিয়ে চামড়া ট্যান করছে, চামড়া ট্যান করছে। তাহলে কি কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, দেখো একবার ভালো করে দেখো। যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা আগে যা যা ছিল, এখন অনেক পরিবর্তন চলে এসেছে। আগে এদের প্রধান জীবিকা ছিল কি শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা। এখন তার পরিবর্তে তারা বিভিন্ন জায়গায় গ্রিন হাউস অর্থাৎ সবুজ ঘর তৈরি করে, কাঁচের তৈরি ঘর ব্যবহার করে সেখানে বিভিন্ন রকম শাকসবজি ইত্যাদি চাষ করে তারা জীবিকা নির্বাহ করছে। তার সাথে সাথে আগে যেমন এরা ইগলু অর্থাৎ বরফের তৈরি ঘর এবং সিল মাছের চামড়া দিয়ে তৈরি টিউপিক ইত্যাদি ঘরে বসবাস করতো, তার পরিবর্তে এখন এরা পাকা বাড়িরও ব্যবহার করছে। এবং অনেক জায়গায় এরা ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছে। শিকারের জন্য আগে ধনুক ব্যবহার করতো, তীর ধনুক, এখন তার পরিবর্তে রাইফেল ব্যবহার করছে। এবং আগে মানে সিল মাছের চামড়া দিয়ে তৈরি ছোট ছোট নৌকার পরিবর্তে এখন ডিজেল চালিত স্পিড বোটেরও ব্যবস্থা করেছে। এবং এর সাথে সাথে রেলপথ এবং জলপথের কিছুটা উন্নতি ঘটিয়েছে। এবং পারমাণবিক প্রচলিত শক্তির সাহায্যে এরা কি করছে, বরফ ভাঙা এক প্রকার জাহাজের সাহায্যে উত্তর সাগর এবং উত্তর মহাসাগর থেকে মাছ ধরে আনছে। মানে বরফ ভাঙতে ভাঙতে চলে যাবে, এখানে তো পুরোটাই বরফের ঢাকা, সেইরকম বরফ ভেঙে যাবে, এরকম জাহাজের সাহায্যে এরা মাছ ধরছে। এবং আগে এরা হাড় দিয়ে যে ছুঁচ তৈরি করতো, তার পরিবর্তে লোহার ছুঁচ ব্যবহার করছে। এবং দাঁত দিয়ে যে চামড়া ট্যান করতে দিত, তার পরিবর্তে রাসায়নিক দ্রব্য দিয়ে চামড়া ট্যান করছে। তাহলে আজকে আমাদের তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কেও জানতে পেরে গেলাম। নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয় এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল অর্থাৎ আমাদের জলবায়ু অঞ্চল আজকে শেষ হয়ে গেল।
আসসালামু আলাইকুম। আজ সেপ্টেম্বর মাসের 4th ক্লাস। এর আগের ক্লাসে আমি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি।